আসসালামু আলাইকুম। স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে বাংলাদেশকে একটা সংকটময় পরিস্থিতির মধ্যে রেখে গিয়েছে এবং যারই ফলে স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার 6 মাস পরেও বাংলাদেশ এক ক্রান্তিলগ্ন অতিক্রম করেছে। এই জন্য আজকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস উনি বাংলাদেশের প্রশাসন সেনাবাহিনীকে এক ধরনের নির্দেশ দিয়েছে এবং উনি বলেছেন যে প্রশাসনকে সর্বদা যুদ্ধের মতো প্রস্তুত থাকতে হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই যে যে যুদ্ধ, সেই যুদ্ধটা কার সাথে? এবং এই যে যে ডক্টর মোহাম্মদ ইউনূস এই কথা বলল, এটা কেন বলল? যদিও এটা আমার বিষয় না, তারপরেও আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে, বর্তমান সরকার 6 মাস অতিক্রম করার পরেও কেন তারা এইরকম সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণ করতে পারেনি। এই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো। অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে এবং যে অন্তর্বর্তীকালীন সরকারে বেশ কিছু উপদেষ্টা, যাদেরকে আমরা সবাই চিনি, ছাত্র উপদেষ্টা 3 জন নেওয়া হয়েছে। এছাড়াও বিভিন্ন এনজিও ভিত্তিক লোক নিয়োগ দেওয়ার মাধ্যমে এই উপদেষ্টা প্যানেলকে এক ধরনের অকার্যকর করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস উনি অত্যন্ত সজ্জন একজন ব্যক্তি, কিন্তু ওনার একার পক্ষে এই কাজগুলো করা একদমই সম্ভব নয়। এখন আমার প্রশ্ন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, এই যে যে উপদেষ্টা প্যানেল আপনারা নিয়োগ দিয়েছেন, এই উপদেষ্টা নিয়োগ দেওয়ার জন্য আপনারা কি কোনো ইয়াং ফ্রেশ কোনো উপদেষ্টা পাননি? বাংলাদেশে কি ইয়াংদের অভাব হয়েছে? দিয়েছেন। তারপরেও আমরা এটাকে সাপোর্ট করেছি এবং বাংলাদেশের সকল মানুষ এই সরকারকে মেনে নিয়েছে। কিন্তু এখন বাংলাদেশের এমন একটা পরিস্থিতি হয়ে গেছে যে যে ইচ্ছা সেই রাজপথে নেমে যাচ্ছে, রাস্তা বন্ধ করে দিচ্ছে এবং আন্দোলন করছে। ঢাকা সিটি যেন আন্দোলনের নগরীতে পরিণত হয়েছে। এখন মানুষের অসুবিধা আছে, আমরা এটা স্বীকার করি, কিন্তু বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে কেন্দ্র করে এই যে যে আন্দোলনগুলো হচ্ছে, কোনটা যৌক্তিক কোনটা অযৌক্তিক সেটা আমরা বলছি না, কিন্তু এই সরকারের এই মেয়াদে যেখানে স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশকে প্রায় পঙ্গু করে দিয়ে গেছে, সেই বাংলাদেশ থেকে উত্তরণ করার জন্য সরকারকে সময় না দিয়ে কেন এইসব আন্দোলন সংগ্রামগুলো হচ্ছে? আমরা মানি জুলাই অভ্যুত্থানের সময় আমরা আন্দোলন করেছি, মানুষের কষ্ট হয়েছে এবং মানুষ মেনে নিয়েছে। আমরা দেখেছি সাধারণ মানুষ আন্দোলনকারীদের পানি বিতরণ করেছে, খাবার দিয়েছে, রিক্সা চালকরা আমাদের সহযোগিতা করেছে। মানে বাংলাদেশের মানুষ মেনে নিয়েছে। কিন্তু এই যে যে তিতুমির কলেজ যারা বিশ্ববিদ্যালয়ে উন্নীত হওয়ার জন্য আন্দোলন করছে, এই আন্দোলনটা কি মানুষ মেনে নিয়েছে? আমরা দেখেছি সাধারণ মানুষ প্রতিবাদ জানিয়েছে এবং ঢাকা শহরে মানুষের চলাচলে যে কতটা অসুবিধা আছে, কত যে অসুবিধা হয়েছে সেটা সাধারণ মানুষই বলতে পারে। ট্রেনের শিডিউল গুলো বিপর্যয় হয়েছে এবং সেখানে রেল লাইন অবরোধ করা হয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই যে যে এইগুলো এইগুলো আসলে সরকারকে পিছিয়ে দেয়। কিন্তু আমাদের যে অথর্ব একটা স্বরাষ্ট্র উপদেষ্টা আছে, এই স্বরাষ্ট্র উপদেষ্টা কাজটা কি করছে? তাকে তো সাধারণ মানুষের জানমাল রক্ষার জন্য রাখা হয়েছে। তারা কেন এই সাধারণ মানুষের জানমাল রক্ষা করতে পারছে না? ডক্টর মোহাম্মদ ইউনূসের এই যে যে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার কথা বলা হচ্ছে, তার মানে আহ, প্রশাসনকে শক্ত হওয়ার কথা বলা হয়েছে, তারপরেও প্রশাসন কার্যকর হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ এই প্রশাসনের বেশিরভাগ সদস্য বা বেশিরভাগ কর্মকর্তা আওয়ামী লীগের আমলে নিয়োগপ্রাপ্ত এবং আওয়ামী লীগ দ্বারা নিয়োগপ্রাপ্ত। তারা আওয়ামী লীগকে সহযোগিতা করতে চাচ্ছে। তারা মনে করছে বাংলাদেশে আন্দোলন সংগ্রাম হলে সেখানে আওয়ামী লীগ ঢুকে এই সরকারকে বেকায়দায় ফেলা যাবে। আমরা দেখেছি এই যে যে ইনস্টিটিউশন গুলো, এই ইনস্টিটিউশন গুলো এখনো পর্যন্ত স্বৈরাচারী আওয়ামী লীগের পা চাটছে। আমরা দেখলাম আমাদের ভাই শহীদ ইয়ামিন, যাকে এপিসি থেকে ফেলে দেওয়া হয়েছিল, তাকে কি করা হলো? তাকে সন্ত্রাসী আখ্যা দেওয়া হলো তদন্ত কমিটির দ্বারা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র উপদেষ্টা এখনো আছে কেন? ওনার তো পদত্যাগ করার কথা ছিল। এখনো পর্যন্ত ওই কর্মকর্তাদের বহিষ্কার করা হয়নি। এই যে যে বিষয়গুলো, এ থেকে বলতে পারি যে এই যে যে স্বরাষ্ট্র উপদেষ্টা, এ একজন অথর্ব এবং ব্যর্থ। অপরদিকে আমরা দেখতে পাই যে আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ 2000 ভাইকে শহীদ করলো, হাজার হাজার ভাইকে পঙ্গু করলো, চোখ নিয়ে নিল, সেই আওয়ামী লীগ আবার বাংলাদেশে কর্মসূচি করছে। আপনারা দেখেছেন সারা বাংলাদেশে তারা লিফলেট বিতরণ কর্মসূচি করেছে। এই যে যে সাহস, এই সাহসটা আসছে কোথা থেকে? অতিরিক্ত গণতন্ত্র গণতন্ত্র করে বা গণতন্ত্রকামী বলে এই আওয়ামী লীগকে পুনর্বাসনের যে চেষ্টা করা হচ্ছে, সেটা বাংলাদেশের জনগণ মেনে নেবে না। আমরা দেখেছি সম্প্রতি সময়ে পাবনা থেকে
আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছিল। সেখানে তারা পুলিশের ভ্যান থেকে এই আওয়ামী লীগের নেতাকে ছাড়িয়ে নিয়ে গেছে। আবার গোপালগঞ্জে আমরা দেখেছি সেনাবাহিনীর উপর হামলা চালিয়েছে আওয়ামী লীগ, এবং বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ গর্ত থেকে বের হওয়ার চেষ্টা করছে। এই যে যে চেষ্টাটা করছে, এই ব্যর্থতার দায়টা কার? এখনো পর্যন্ত আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা হয়নি? এই জবাব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই দিতে হবে। এখনো পর্যন্ত কেন আওয়ামী লীগ বাংলাদেশে কর্মসূচি পালন করে, সেখানে গ্রেপ্তার করা হয়নি কেন? বিভিন্ন দেওয়ালে জয় বাংলা স্লোগান কারা লিখছে, তাদেরকে কেন ধরা হচ্ছে না? তাহলে প্রশাসন কি করছে? এই একই প্রশাসন আমরা দেখেছি যখন একজন মানুষ ফেসবুকে একটা পোস্ট দিত, তাকে শেখ হাসিনাকে নিয়ে একটা ফেসবুকে পোস্ট দেওয়ার কারণে ঘর থেকে তুলে নিয়ে আসতো। রাস্তায় নামার কারণে পালিয়ে থাকা বিএনপি বা অন্যান্য কর্মীদের কিভাবে যেখানেই লুকিয়ে থাকুক গ্রেপ্তার করত। আমার প্রশ্ন, এখনো পর্যন্ত আওয়ামী লীগের এই নেতাকর্মীরা কেমনে পালিয়ে আছে? 6 মাসে আপনারা কয়জন আওয়ামী লীগের নেতাদের ধরেছেন? যারা গণহত্যা চালিয়েছে তাদের কয়জনকে ধরেছেন, কয়জনকে জেলে ভরেছেন, এই হিসাব আপনাদের দিতে হবে। আর তা না হলে বাংলাদেশের ছাত্র জনতা কিন্তু এই হিসাব নেওয়ার জন্য রাজপথে নামবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি বলতে চাই, এখনো পর্যন্ত যেভাবে আওয়ামী লীগ মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে, আওয়ামী লীগকে যেভাবে পুনর্বাসন করার চেষ্টা করছে, যদি আওয়ামী লীগ পুনর্বাসিত হয়, বাংলাদেশে বড় বড় নেতা যারা, তাদের কিছু হবে না। তারা ওই যে বিগত সময় যেভাবে জেলখানায় ছিল সেভাবে জেলখানায় থাকবে। কিন্তু আমরা যারা বিপ্লবী, আমাদের কিন্তু সেই আয়নাঘর বা আমাদের কিন্তু রক্ষা নেই, ফাঁসির দড়ি গলায় ঝুলবে। এই জন্য অবশ্যই বিপ্লবীদের সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে। কারণ আমরা দেখেছি আওয়ামী লীগ গোপালগঞ্জকে স্বাধীন ঘোষণা করেছে, এবং আজকে যেটা দেখলাম, আওয়ামী লীগ নেতা ফারুক খান জেলখানায় থেকে উনি ফেসবুকে পোস্ট দিয়েছেন। জেলখানায় থেকে ফেসবুকে পোস্ট দিতে পারে, যদিও উনি ফেসবুক পোস্টের মাধ্যমে বলার চেষ্টা করেছে শেখ হাসিনার একগুঁয়েমির কারণে তাদের এই পরিণতি। এখন কিভাবে ফেসবুক চালাচ্ছে? সরকার কি জবাব দিতে পারবে? এই অথর্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি করছে, তার কাজটা কি? এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবশ্যই জবাবদিহিতা করতে হবে। আর তা না হলে বাংলার ছাত্র জনতা জবাবদিহিতা নিতে জানে। স্বৈরাচারী শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে আমরা হটিয়েছি, শেখ হাসিনার দোসররা এখনো বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে। কিভাবে ঘুরে বেড়াচ্ছে সেই বিষয়টা আমাদের জানতে হবে। কারণ আমরা দেখেছি একজন ডিজিএফআই একজন কর্মকর্তার বাড়ি থেকে আওয়ামী লীগ নেতাকে পাওয়া যায়। আমরা দেখেছি এই সেনাবাহিনী কিভাবে 623 জনকে ক্যান্টনমেন্টে রেখে কিভাবে ছেড়ে দিয়েছে। ধরলাম আপনারা তাদের জীবন বাঁচানোর জন্য সেখানে নিয়েছেন, কিন্তু আপনার উচিত ছিল, যেহেতু তারা মামলার আসামি, তাদেরকে অবশ্যই কোর্টে প্রেরণ করা উচিত ছিল। কিন্তু তা না করে আপনারা কেন এই লোকগুলোকে ছেড়ে দিয়েছেন? আবার মুন্নি সাহাকে কিভাবে ছেড়ে দেওয়া হয়েছে? মুন্নি সাহাকে কিভাবে কারণ বাজার থেকে জনতা যখন ধরে থানায় দিয়ে আসলো, সকালের মধ্যে তিনি মুক্ত হয়ে গেল। মুন্নি সাহার পাওয়ারটা কোথায়? মুন্নি সাহা হচ্ছে রয়ের লোক, মানে ভারতের লোক। এই ভারতের পাওয়ারে মুন্নি সাহাকে ছেড়ে দেওয়া হলো। 5ই আগস্টের পরে একজন আসামিকে ধরে এভাবে ছেড়ে দেওয়া, এটা কি মানে গণ অভ্যুত্থানের সাথে যায়? আমরা দেখেছি সম্প্রতি আপনার সাবের হোসেন চৌধুরীকে কিভাবে মামলা থেকে অব্যাহতি দেওয়া হলো। আমরা দেখেছি কিভাবে 572 জন আওয়ামী লীগের নেতাকে জামিন দিয়ে দেওয়া হলো। এইগুলো কেন করা হচ্ছে? কারণ আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য। আওয়ামী লীগকে যদি আপনারা পুনর্বাসন করতে চান, তাহলে বাংলাদেশের ছাত্র জনতা আপনাদের ত্যাগ করবে। সরকারকে বলতে চাই, বিএনপি চাইতে পারে, জামাত চাইতে পারে, কিন্তু আপনি সরকারের থেকে যদি ছাত্র জনতার বসানো সরকার হয়ে যদি ছাত্র জনতার কথা না শোনেন, আর যদি আওয়ামী লীগকে এইভাবে প্রশ্রয় দেন, বাংলাদেশের ছাত্র জনতা এটা মেনে নেবে না। আমাদের সহযোদ্ধা নাহিদ, আসিফ, মাহফুজকে বলবো, আপনারা অবশ্যই এইগুলো খতিয়ে দেখেন। এই যে আমাদের ভাই ইয়ামিনকে সন্ত্রাসী আখ্যা দিল, এরা কারা? এদের বিরুদ্ধে আপনারা কি ব্যবস্থা নিয়েছেন? আপনারা তো আওয়াজও তোলেন না, আপনারা আওয়াজও তুলেন না। যখন প্রথম আলোর ওখানে গরু জবাই করা হয় তখন সবাই আওয়াজ তোলে, কিন্তু যখন শহীদ ইয়ামিনকে
সন্ত্রাসী আখ্যা দেওয়া হয় তখন কেউ আওয়াজ তোলে না। এই যে যে বিপ্লবের বিরুদ্ধে মানুষের অবস্থান, এই যে যে বিপ্লবের বিরুদ্ধে এদের অবস্থান, এই অবস্থান এদেরকে জনগণ থেকে অনেক দূরে সরিয়ে নিবে। এবং বিএনপি সহ সকল দলকে বলবো, আপনারা এই যে যে আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে কথা বলুন। আপনারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা বলছেন, আমরা মানি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে। আপনারা নির্বাচনের কথা বলছেন, আমরা মানি 17 বছর মানুষ ভোট দিতে পারেনি, ভোট দিতে মানুষ চায়। কিন্তু এই দাবির আগেও আপনাদের দাবি করা উচিত গণহত্যাকারীদের বিচার বাংলাদেশের মাটিতে হতে হবে। এই দাবিতে আপনারা প্রোগ্রাম করেন, দেখেন মানুষ আসে কিনা। আপনারা সেই দাবি না করে আপনারা নির্বাচনের দাবি করলে মানুষের মধ্যে ভুল মেসেজ যাবে। আমরা চাই আপনারা অতি দ্রুত এই মেসেজ মানুষের মধ্যে দিবেন যে আমরা গণহত্যাকারীদের বিচার চাই। এই বিচার বাংলাদেশের মাটিতে অতি দ্রুত শুরু করতে হবে এবং যাদের যাদের ছেড়ে দেওয়া হয়েছে প্রত্যেককে গ্রেপ্তার করা হবে। তা না হলে বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে এই সরকারের বিরুদ্ধেই নেমে যাবে। ছাত্র জনতা সবাই প্রস্তুত থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।